আবারও বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ। আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেফতার। ঢাকা সহ ৩ জেলায় বিজিবি মোতায়েন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, মাঠে বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতারও হয়েছে। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা। সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিব ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর আমির খসরু। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ, যাদের কর্মকাণ্ড স্থগিত আছে এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। 2 মাসের মধ্যে শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে কাল রাজপথে থাকার ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন। নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির। দাবি আদায়ে রাজপথের জামাত। অনড় থাকলে সংঘাতের শঙ্কা এনসিপির। থামছে না সাগর পথে ইতালি যাত্রা। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারের শোকের মাতম। দালালের শাস্তি দাবি স্বজনদের। আইনি ব্যবস্থা নেবে পুলিশ। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রাপুর ও মিরপুর বেরি বাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। 10 মিনিট যাবৎ কান্ত পুরা একটা আওয়াজ করতেছে, সংকর একটা আওয়াজ করতেছে, কিন্তু এই আওয়াজটা তো মনে করেন না এই ককটেলটা কোত্থেকে আসলো। এবং আমার মনে হয় যে মেন রোড দিয়ে যাওয়ার পথেই ওরা এই ধরনের কাজ করছে। রাত 10টার পর ককটেল বিস্ফোরণ ঘটে হাতিঝিলের রেইনবো ক্রসিংয়ে। একই সময় ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে। আওয়াজ হয়েছে, অনেক বড় বিশাল আওয়াজ। ভাবছিলাম তো মনে হচ্ছে কি জানি হয়েছে, গাড়ি চাক্কা চুক্কা বাস্ট হয়েছে নাকি পরের দিনে বোম। কোনো লোক তো আছে না আশেপাশে, কোনো লোক তো আছে না, উপর থেকে আইছে এটা। একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। গুলিস্তানে 0 পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজার সহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ। মোটরসাইকেল, সিএনজিতে কোনো সন্দেহজনক কিছু পাইলে সেগুলো দেখতেছে। কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা বা কোনো অবৈধ কোনো জিনিসপাতি আছে কিনা সেগুলো চেক করতেছে। রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাব তার কাছে। আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দোরা ইউনিয়নের আমতলী বাজারের গ্রামীণ ব্যাংকের যে অফিস আছে সেই অফিসের সামনে। আপনাকে জানিয়ে রাখি, এই আমতলী বাজারের অফিসটিতে গতকাল গভীর রাত অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত 2টার পর দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এবং অগ্নিসংযোগ করার ফলে কিন্তু অফিসের ভিতরে ছিলেন কিন্তু নৈশ প্রহরী। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আজ করতে পেরে যে পাশেই থাকা যে গ্রামীণ ব্যাংকের যে ম্যানেজার করিমউদ্দিন তাকে কিন্তু তিনি অবগত করেন। তারপরে কিন্তু তিনি এসে কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে যে এখানকার গ্রামীণ ব্যাংকের অফিসের পাশে যে তাদের মোটর ছিল, মোটর থেকে পাইপ দিয়ে কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে তারা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনাকে একটু দেখিয়ে রাখি যে আগুনের লেলিহান শিখা এই অফিসটির ভিতরে যে ফ্যান আছে, ফ্যানটি কিন্তু দমরে মুছে গেছে এবং যে আসবাবপত্রগুলো আছে তারা কিন্তু এখন সেগুলোকে ঠিকঠাক করছে। কিন্তু এই কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে আসবাবপত্রগুলো এলোপাতালি ছিল এবং আগুনের যে লেলিহান শিখাগুলো সে তার ধ্বংসযজ্ঞের কিন্তু চিত্র ছিল। তারা এই অল্প কিছুক্ষণ আগে এগুলোকে ঠিকঠাক করেছে। আমি আপনাকে দেখিয়ে রাখি যে এখানে যে জানলাটি দেখতে পাচ্ছেন, আমার পাশে জানলাটি দেখতে পাচ্ছেন, সেই জানলাটি দিয়ে কিন্তু আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং তারা বলছেন যে এখানে কাঠের যে লাকড়ি মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল ঢেলে কিন্তু আগুন দিয়েছেন বলে দুর্বৃত্তরা এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার আছেন গ্রামীণ ব্যাংকের কলিমউদ্দিন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম এই
অফিসের ভিতরে অবস্থান করা নৈশ প্রহরী কুতুব আলীর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন রাত 2টার পরে তিনি হঠাৎ করে এই অফিসের ভিতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরপরে কিন্তু তিনি হাউ মাউ করে চিৎকার শুরু করেন এবং তাৎক্ষণিকভাবে এই অফিসের পাশে থাকা যে ব্রাঞ্চ ম্যানেজার কলিমুদ্দিন তাকে কিন্তু তিনি অবগত করেন। তাৎক্ষণিকভাবে তিনি এসে কিন্তু স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনের লেলিহান শিখা কিন্তু বিভিন্নভাবে কিন্তু অফিসে থাকে যে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি এবং গ্রাহকদের যে বই আছে সেগুলো কিন্তু পুড়ে গেছে বলে আমাদেরকে এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার যে থানা আছে তারা সেখানে জিডি করেছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারা জড়িত থাকতে পারে সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর গ্রামীণ ব্যাংক অফিস থেকে সর্বশেষ তথ্য। উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজধানীতে সাঁড়াশি অভিযান বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। জানমাল রক্ষায় প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি বলছে নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 44 জন। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, মাঠে বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। অতএব এই যে দু একটা বিচ্ছিন্ন ঘটনায় নগরবাসীর হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাব তার কাছে। কামরুল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল 13 নভেম্বরের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে মূল ফটকটি রয়েছে ঠিক সেই মূল ফটকের সামনেই 1 প্লাটুন বিজিবি সদস্য একটি এপিসি গাড়ি নিয়েই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই এলাকায় হাইকোর্ট সহ আশেপাশের এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সদা প্রস্তুত। এর আগে বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজকে সকালে পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢাকতে তারা 12 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানীর বিমানবন্দর, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, প্রধান উপদেষ্টার বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ কাকরাইল এবং এই সবশেষে হাইকোর্টের সামনে যে ফটকটি রয়েছে ঠিক এই জায়গাটিতেই তারা অবস্থান নিয়েছেন। আমরা একটু জানাতে চাই, আগামীকাল যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে, এটিকে ঘিরে পুলিশও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা বিভিন্ন স্থানে, রাজধানীর বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সে সকল চেকপোস্টের সন্দেহভাজন কোনো গাড়ি কিংবা কোনো ব্যক্তি থাকলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে পুলিশেরও কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে এবং পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল যে লকডাউন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটিকে ঘিরে আসলে জনগণের, সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজিবি, র্যাব আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে এবং এটি নিয়ে কোনোভাবেই তারা যাতে বিচলিত না
না হন। ইতিমধ্যেই কিন্তু সন্দেহভাজন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের প্রায় 44 জন নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে এবং তারা সর্বোত্তক নজরদারি অব্যাহত রেখেছে, যে কোনোভাবে যাতে কোনোভাবেই এই যেই পরিস্থিতি আসলে সেটিকে তারা স্বাভাবিক রেখে মোকাবেলা করার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাইকোর্ট থেকে সবশেষ তথ্য। রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে সহকর্মী কামরুল হাসান। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা, সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরে গণভোট সহ 5 দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে 4 দিনের সময় বেঁধে দিয়েছে জামায়াত ইসলামী সহ 8 দল। দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। এর মধ্যে রয়েছে ফ্যাসিবাদীদের মোকাবিলায় 13 নভেম্বর সারা দেশে রাজপথে অবস্থান, পরদিন 5 দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে সমাবেশ এবং 16 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, এটি আমাদের মূল দাবি ছিল। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল ফালাহ মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সর্বোত্তম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠকে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশে নাশকতা ও আগুন সন্ত্রাস করছে, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন। নির্বাচনের আগেই যদি গণভোট অনুষ্ঠিত হয় সেটাই সব থেকে ভালো হতে পারে এবং 4 জন্যই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে সরকার প্রণয়ন করে সেই ব্যাপারটাতেই আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। আওয়ামী লীগ তারা বাংলাদেশে আবারও নাশকতা করার তারা চেষ্টা করছে, তারা আগুন সন্ত্রাস করছে, তারা গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে ককটেল বিস্ফোরণ করছে এবং আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগের যত সন্ত্রাসী রয়েছে সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি, আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামাত। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি জামাত, অনড় থাকলে সংঘাত অনিবার্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো। নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি সনদের আদেশ ও সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। এটা তো এখন হয়ে দাঁড়ায় যাচ্ছিল যে ইয়াহিয়া খানের ৭০ সালের নির্বাচন একটা এলএফও দিয়েছিল। এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। এটা তো পাকিস্তান না, এটা তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নাই। ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সম্ভাবনা 8টি দল। সমাধান আলোচনার মাধ্যমে হইতে পারে, এই রাস্তা মুক্ত আছে। তবে আলোচনার নামে আবার টাইম ক্যাপানোর সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচন আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না। এই জন্য আমরা রাজপথে আছি, জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করব। তবে গণভোট যখনই হোক, নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। দুই বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। সনদের জন্য আমরা রাজপথে যেতে চাই না। গোল টেবিল আলোচনাটা শেষ হয়েছে, এখন গোল টেবিলে শেষ করতে হবে। কিন্তু তা না করে যদি রাজপথে চলে যায় রাজনৈতিক দলগুলো, তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যেটা খুবই দুঃখজনক এবং খুব উদ্বেগজনক হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? হ্যাঁ, তাকে যদি ওই সিচুয়েশনে আপনি নিয়ে যান যে সে রিজাইন করে ফেলা, তখন তো সবার জন্য বিপদ। সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে এই কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। বলেন, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লন্ডনের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। দ্বিতীয় হচ্ছে ফুল ডিসক্লোজার উনি করেছেন অনারেবল ট্রাইব্যুনালের শর্তে। এখন সেই শর্তটা আমাদের দৃষ্টিতে ফুলফিল হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। 2 মাসের মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামি শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 21 জন। বুধবার এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। একই সঙ্গে চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য
ফজলে করিম সহ 5 জনকে। এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। আওয়ামী লীগের পদধারী অর্থ যোগানদাতা ও 24-এর নির্বাচনে অংশ নেয়া নৌকা প্রার্থীদের স্বতন্ত্রভাবেও ভোটের সুযোগ বন্ধ চেয়ে সিইসিকে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করবে, তাই তাদেরকে ভোটের বাইরে রাখতে হবে। জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের ইসির সংলাপে ডাকলে আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া জাতীয় পার্টিকে বিএনপি বা জামাত জোটে নেবে না বলেও প্রত্যাশা করেন তিনি। 20 সালের নির্বাচনে অংশ নিয়েছে যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পদ পদবিতে ছিল, তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি কোনোভাবেই গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সকাল 9:30টার দিকে কলেজ গেইট এলাকায় শ্রমিক দল নেতা সালাউদ্দিন সরকারের ডাকে কর্মসূচিতে যোগ দেন স্থানীয়রা। এ সময় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে স্থানীয়রা মহাসড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, প্রায় 6 লাখ ভোটারের এলাকা গাজীপুর 6 আসন, সেই বিবেচনায় 7 দিনের মধ্যে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। গাজীপুর 6কে আমরা বহাল রাখার জন্য প্রধান বিচারপতি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যেন আমরা ন্যায় বিচারটা পাই। আমাদের নেতৃবৃন্দ 7 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। 7 দিন পরে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা হবে। আমরা রাজপথে আছি, কোন অবস্থাতে আওয়ামী লীগের সেই কর্মসূচি গাজীপুর 6-এর মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি 25 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মামলার শুনানি নিয়ে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। এ সময় বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। ঘটে বাকবিতণ্ডার মতো ঘটনাও। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহসিন রশিদ। রিট খারিজ করে হাইকোর্ট বলেন, জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। রাজধানীর সূত্রাপুরে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার আগে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় রুবেল ও ইব্রাহিমকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানান ডিবি প্রধান। সিসিটিভি ফুটেজে দেখা যায় 10 নভেম্বর সকাল 10:53 দৌড়ে হাসপাতালের ফটকের ভেতর ঢোকার চেষ্টা করছেন মামুন। পেছন থেকে 2 অস্ত্রধারী গুলি ছুটছে তার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে কিলিং মিশন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, নিহত তারিক সাইফ মামুন রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। পরে তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শামীম, রুবেল আর ইউসুফকে। সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে। সেখানে ভারতে প্রবেশের কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে। তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। 2 লাখ টাকা পে করছে, তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। পুলিশ বলছে, নিহত মামুন একসময় অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, নিহত মামুন, রনি এবং ইমন
তারা একসময় এক দলভুক্ত ছিল। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। মামুন হত্যায় জড়িত বাকি 5 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিএমপি। আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল টির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। প্রাণ গেল ঘাতকের বুলেটে। মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল টির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। যখন ওনারা ডাকাত বলছে তখন মানে হুন্ডার একটু মোটরসাইকেল চলেছিল, তখন ওই ডাকাত বলার পরে আমি বললাম যে এরে ডাকাত। ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। কারণ ডাকাতেরা যাওয়ার জন্য করছে কি ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয় আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। রোডের উপরে হুন্ডা সহ তার মালসা বানা সহ কাটতে পড়ে রয়েছে। এখন আমার ভাতিজা 2টা অসহায় বাচ্চা, এদের আল্লাহ ছাড়া আর কে আছে? এদেরকে কেমনে চালাইবো, কে চাইবো? খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারের শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। আর পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালের ফোলা খালি ওই যে খবর কইছে বলে খবর কইয়া দাও, গোপন রাখিয়া কি করমু। জাফর হারাইছি সাগরে আর সিরাজুল হারাইছি পান নাই, টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। নেওয়ার সময় তোরা অনেক সুন্দর কথা বলে, ধরা খাওয়ার পর যে টর্চার করে ওরাই বোঝে যে কষ্ট কি জিনিস। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। অভিযুক্তের স্বজনদের দাবি এই ঘটনায় জড়িত নন লোকমান। জাফরের টাকা জমা দিছে তখনও তো আমরা কিছু জানি নাই। এখন যে বিপদে পড়ছে জাফর, সিরাজুল মারা গেছে, এখন আমরা শুনতেছি যে লোকমান দালাল। এর আগে আমরা জানিই নাই যে লোকমান দালাল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আমাদের কাছে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে র্যালি হয়েছে। সকালে হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয় র্যালি। এছাড়া ফটো প্রদর্শনীতে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত মানুষের চিত্র ফুটিয়ে তোলা হয়। এরপর শিশু হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য ব্যাধি হলেও বিশ্বে প্রতি 39 সেকেন্ডে একজন শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়। বাংলাদেশেও প্রতি বছর 5 বছরের কম বয়সী প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্যানুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর প্রায় 20% নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। নিউমোনিয়া বিশ্বব্যাপী বছরে 8 লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়, আর দেশে বছরে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করা। ওইদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মনির হোসাইনের রিপোর্টে। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেডে কঠিন সময় পার করছে কোমলমতিরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে। অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। একটু জ্বর আইলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে, তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28%ই হেরে যেতে হয় এই রোগের কাছে। আইসিডিডিআরবি এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। যাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCV13 বা 23 এটা কি পিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এল্ডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রোজার আগেই সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, সংশোধিত বাজেটের আকার কমানো হবে, তবে টাকার অঙ্কে খুব একটা কমবে না। নির্বাচন পর্যবেক্ষণে 40,000 বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়। সালাউদ্দিন আহমেদ জানান, পে কমিশনের জন্য কাজ করছে 3টি কমিটি। তাদের প্রতিবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। আমরা যখন যাই, যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর বন্ধ থাকার পরে আপনারা দেখেছেন যে বিভিন্ন খরচ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে, রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি। বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, ওইটা কিছু কাজ আছে বাকি, করার পর হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে, ওটা আমরা এই কারণে ওটা আসে নাই। যৌক্তিক শুল্কায়ন, কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা, পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ দেন ব্যবসায়ীরা।
প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। এর পেছনে সরবরাহ সংকট, উচ্চ শুল্ক সহ নানা সমস্যাকে সামনে আনেন ব্যবসায়ীরা। দাবি যুক্তি যাই হোক না কেন, দাম বাড়তির চাপে পড়েন ভোক্তারা। তবে আসছে রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। তাদের স্বার্থ যাতে কোনোভাবেই। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এক মতবিনিময় সভায় খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে পণ্য মূল্যে স্বস্তি দিতে বন্ধ করতে হবে চাঁদাবাজি। অভিযানের নামে হয়রানিও বন্ধ করার দাবি জানান তারা। কিছুদিন আগে যে এলসির যে প্রবলেমগুলি ছিল সেটা আপনার এখন একটু শিথিল হয়েছে। দীর্ঘদিন ব্যবসায়ীরা খুব কঠিনভাবে দিন পার করেছে এই আমদানির বিষয়ে। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? 1 কোটির খেজুর ইম্পোর্ট করতে গেলে শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। মার্কেটে আসায় ভোক্তার যে আমাদের সরকারি যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদের ডিস্টার্বটা আসে, কিন্তু মিলারদের কাছে তারা গিয়ে কোনো কৈফিয়ত তারা তলব করে না। এ সময় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। সমস্যা একটাই, সামনে শীতকাল আসছে, গ্যাসের চাহিদা। গ্যাস পর্যাপ্ত পাওয়া গেলে মিলগুলা যথেষ্ট পরিমাণে চিনি সরবরাহ করতে পারবে। চিনি যে মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না। এ সময় এফবিসিসিআই প্রশাসক ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। যেমন 4টা ক্যাটাগরিতে আপনি দেখিয়েছেন কত % ইনক্রিজ হয়েছে। সরকারের পাশাপাশি এফবিসিসিআই থেকেও বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নিজস্ব তদারকি টিম থাকবে বলেও জানান তিনি। দোষ করছে নাকি? অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় 40টির বেশি নমুনা ও 2 ধরনের বিস্ফোরক উদ্ধার করেছে ফরেনসিক টিম। একই সঙ্গে 2টি অবিস্ফোরিত কার্তুজও উদ্ধার করা হয়েছে। আগামী বছর 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে আটককৃত একজন। এদিকে দিল্লি সহ সারা দেশে কড়া নিরাপত্তা জারি রয়েছে। বন্ধ রাখা হয়েছে লালকেল্লা ও মেট্রো স্টেশন। বিস্ফোরণে নিহতের ঘটনায় চীন, কানাডা ও জাতিসংঘ শোক প্রকাশ করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও চলছে তদন্ত কার্যক্রম। বুধবারও লালকেল্লা ও আশেপাশের এলাকায় ফরেনসিক টিম পরীক্ষা নিরীক্ষা চালায়। ঘটনাস্থল থেকে 40টির বেশি নমুনা ও 2 ধরনের বিস্ফোরক সংগ্রহ করে ফরেনসিক টিম। এছাড়া 2টি অবিস্ফোরিত কার্তুজও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় একটি নমুনায় অ্যামোনিয়াম নাইট্রেট থাকার ইঙ্গিত মিলেছে, অন্যটি আরও শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে প্রায় 3000 কেজি বোমা তৈরির রাসায়নিক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনরা দিল্লিতে অবস্থান বদল করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসক সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। একজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই চিকিৎসক জানান, আগামী বছর জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল। এই ঘটনার পর বিমানবন্দর ও সরকারি বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে লালকেল্লা ও স্থানীয় মেট্রো স্টেশন। নয়াদিল্লির এই ঘটনায় শোক জানিয়েছে বিভিন্ন দেশ। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবও দিল্লি বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসের সঙ্গে ব্যাট করছে বাংলাদেশ। ক্যারিয়ারের 2য় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 207 রান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সরাসরি যাব তার কাছে। প্রত্যাবর্তনের টেস্টটিকে সেঞ্চুরি দিয়ে রাঙালেন মাহমুদুল হাসান জয়। এর আগে 18 মাস আগে এই মাঠেই একটি 50 ইনিংস খেলেছিলেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর গত 18 মাস ধরে আসলে 18টি ইনিংস ধরে আসলে তার ব্যাটে কোনো রান ছিল না। সেই রানের কারণে কিন্তু তিনি দলের থেকে জায়গাও হারিয়েছিলেন গত শ্রীলঙ্কা সিরিজে। এই সিরিজে আবারও ফিরলেন এবং সেই ফেরাটা আসলে রাজস্বিকভাবেই ফিরলেন জয় এবং তার সেঞ্চুরি করলেন। এবং যখন সেঞ্চুরি করেছেন তখন তার সঙ্গে ছিলেন মুমিনুল হক, কিন্তু তার আগে ওপেনিং পার্টনারশিপে কিন্তু
তিনি সাদমানকে নিয়ে 150 রানের একটি পার্টনারশিপ করেছেন, যেটি বাংলাদেশের এই 155 যেটি টেস্ট খেলেছে সেখানে ষষ্ঠ 150 রানের 150 একটি পার্টনারশিপ ছিল। এর আগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ ওপেনিং জুটিতে 6টি 150 রানের পার্টনারশিপ করেছে, যার মধ্যে এটি ছিল ষষ্ঠ। তার আগের 5টির মধ্যেই কিন্তু কোনো না কোনোভাবে তামিম ইকবালের নাম জড়িত ছিল। এই প্রথম তামিম ইকবালকে বাদ দিয়ে একটি 150 রানের পার্টনারশিপ হলো এবং সেখানেও কিন্তু জয়ের নামটি আছে। এবং শেষ যে পার্টনারশিপটা হয়েছিল আজ থেকে 3.5 বছর আগে চট্টগ্রামে 22 মে এই পার্টনারশিপটা হয়েছিল 2022-এর মে মাসে, সেই পার্টনারশিপটাতেও কিন্তু জয় ছিলেন তামিম ইকবালের সঙ্গে। আবারও জয় আছেন এবং জয় এখন পর্যন্ত নিজের ইনিংসটাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা লিড নিয়ে নেবে এবং লিড নেওয়ার পর এই প্রথম টেস্টে বলতেই পারি আমরা যে চালকের আসনে থাকবে বাংলাদেশ। সে দিনের শুরুতে যখন দুটো উইকেট খুব দ্রুত আয়ারল্যান্ডকে তুলে নিয়ে 286 রানে প্যাকেট করে ফেলা হয়েছিল, তারপর থেকেই আসলে ধারণা ছিল যে উইকেটে কত দ্রুত বাংলাদেশ আসলে লিড নেয় এবং সেই লিডটা কত বড় করা সম্ভব হয়। তো সেই অপেক্ষায় এখন থাকছে সবাই। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে নিয়ন মোহাইমিন। ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল করেছেন সাবেক বর্তমান ফুটবলার ও সংগঠকরা। সকাল 11:30টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামের সামনে এই প্রতিবাদ মিছিল শুরু করেন ফুটবল সংশ্লিষ্টরা। জাতীয় প্রেস ক্লাব ঘুরে একই জায়গায় এসে শেষ হয় তাদের এই কর্মসূচি। মিছিল শেষে বিসিবি পরিচালক আসিফ আকবরকে ক্ষমা চাইতে বলেছেন সাবেক ফুটবলাররা। ক্ষমা না চাইলে তাকে ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা, সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, বিএনপি মহাসচিব ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর আমির খসরু। এবং সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে কাল রাজপথে থাকার ঘোষণা। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি। কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়।